আত্মরক্ষা গলার অবস্থা খুবই খারাপ, ক্ষমা চেয়েছি। 2 পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী, সিপিএম মনোনীত প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াংয়ের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশেষ জনজমায়েত, এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চ ভূমিষ্ঠ রাজ্যের বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয়, আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা, জাতি জনজাতির নেতা, এই পূর্ব আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয়, সমবেত কমরেড বন্ধুরা, মায়েরা, বোনেরা, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, শুধু এলাকা নাগরিকরা, এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজেপির বিরুদ্ধে, তীব্রতার বিরুদ্ধে শুধু না, এই লড়াইটা আপনাদের লড়াই, একজন ভারতীয় লড়াই, একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন, যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান, তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী, ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা সংবিধানকে মানতে চায় না, সাংবিধানিক ক্ষমতা গুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে, তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াইটা আমাদেরকে জিততে হবে, ভারতীয় হিসেবে জিততে হবে, ইন্ডিয়া জোটের কর্মীরা হিসেবে জিততে হবে। দেশটা রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে। আচ্ছা, আমাকে বলুন, এই নির্বাচনে এই ফেসিবাদী বিজেপির স্লোগান কি? বিকশিত ভারত, তাই নয় কি? বিকশিত ভারত। আমাকে বোঝান, যেই দেশে মোদী সাহেব বলেন যে বিজেপি সরকার 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে 5 কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে, সেই দেশ বিকশিত ভারত কিভাবে হয়? এত সংখ্যক গরিব যাদেরকে 5 কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, এটা তো বিকশিত ভারত যে স্লোগান, সেই স্লোগানটার সাথে বেমানা। আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন, যারা জন্ম নিচ্ছেন, ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। 70 সালে বিভিন্ন সরকার কেন্দ্রে রাজত্ব করেছে। সর্বমোট 55 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছিল। আর এই 10 বছরে মোদীর জামানায় 205 লক্ষ কোটি টাকার ঋণ, এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর। তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী
আমাদের নাগালের বাইরে, গরিবের নাগালের বাইরে। সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে। গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, রান্নার তেল, ডাল, সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, ওষুধপত্রের দাম বেড়ে যাচ্ছে। আয় কি বাড়ছে সমান্তালে? আপনার আমার আয় একই জায়গায় রয়েছে। কাজে এই সরকার জাতি, জনজাতি, গরিবদের বন্ধু না। এই সরকার কিছু বড়লোকদের বন্ধু, কর্পোরেট জগতের বন্ধু। যেই কর্পোরেট জগতের 1% লোকের কাছে দেশের 50% সম্পদ জমাকৃত রয়েছে। এইভাবে দেশ চলতে পারে না। ভারতবর্ষের একটা সুনাম রয়েছে, সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে। সেই সুনাম আজকে নেই। আর আজকে আমেরিকা বলুন, জার্মান বলুন, এবং সর্বোপরি রাষ্ট্রসংঘ বলুন, আজকে ভারতবর্ষের যে গণতন্ত্র, নির্বাচনে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা, কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা, যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ভিজিলেন্স লাগিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না। তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র খতরে মে হ্যায়, বাঁচাতে হবে আপনার আমাকে। বেকারত্বের জ্বালায় আজকে দিশেহারা, কর্মসংস্থান নেই, সরকারি দপ্তরগুলো শূন্য পদ, সেন্ট্রাল গভর্নমেন্টের শূন্য পদ পড়ে রয়েছে, ফিল আপ করার কোন রাস্তা নেই, অভিপ্রায় নেই। জানেন, ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী। কেন? যেটা প্রকাশিত হচ্ছে দেখুন, এই যে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বলুন, প্রফিট মেকিং বডিগুলো বলুন, যেমন রেল বলুন, কয়লা বলুন, এয়ারপোর্ট বলুন, এই সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে। স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না। সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না। এবং আরএসএস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিতে হবে। আজকে লড়াইটা কার বিরুদ্ধে? আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার আমার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোন